আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আজকে আমরা কিন্তু সলভ করতে করতে কিন্তু আমরা লেসন 4641 এখানে চলে এসেছি। লেটস লার্ন টুগেদার, চলো একসাথে শিখি। আচ্ছা, তো আশা করি ছবি দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে নদীর এই পার থেকে ওই পারে অনেক লম্বা সেতু, ঠিক আছে, 6 কিলোমিটারেরও বেশি, অনেক লম্বা। এটা হেঁটে পার হওয়াটা অনেক বেশি কষ্টকর বা দুঃসাধ্য। 6 কিলোমিটার তো সাধারণত মানুষের হাঁটার আসলে ইয়া থাকে না। দেখেন, আচ্ছা, আর নদীটা দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু অনেক পানি, যদি শুষ্ক মৌসুমে অনেক বেশি শুকিয়ে যায়। এছাড়া ওই পারে দেখতে পাচ্ছি আমরা পরের অংশ। তো আমাদের প্রত্যেকটা লেসনের মূল কাজ হচ্ছে প্রথমে ছবিটাকে খুব ভালোভাবে, ইলাস্ট্রেশনটাকে দেখা, ছবিটাকে দেখা, বোঝা, এখানে কি আছে একে অপরের সাথে আলোচনা করা, এরপর লেসনটা শুরু করা। ঠিক আছে, তো দেখেন এখানে কি বলছে, টাইটেলটা কি দিয়েছে, পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, আমাদের গর্ব, পদ্মা সেতু আমাদের গর্ব। আচ্ছা, তো আমরা কিন্তু আছি কোন অধ্যায়ে, দেখেন আমরা আছি, এখানে অধ্যায়ের নাম লেখা আছে, দেখেন আমরা আছি কোন ইউনিটে, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন। ঠিক আছে, তুলনা করার যেই কৌশল বা তুলনা প্রকাশ করা বা তুলনা করার কৌশল, এই অধ্যায়ে আমরা কিন্তু আছি এই ইউনিটে। ঠিক আছে, লেসনটা হচ্ছে 4641। তো দেখেন এটা মূলত একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আপনি যেহেতু এই লেসনে আছেন, আপনি বুঝতে পেরেছেন আশা করি যে ইতিমধ্যে যে আমরা ইতিপূর্বে কিন্তু অর্গানিক নন অর্গানিক ফুড কিন্তু সলভ করেছি। এর আগে লেসনটা যদি আপনি দেখেন, তো এটা হচ্ছে মূলত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট একটা এসে। তো পদ্মা সেতু সম্পর্কে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে কিন্তু এটা লেখা হয়েছে। আমরা জানি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড, আর একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার। ওকে, তো চলুন কথা না বাড়ি শুরু করছি যে দেখেন, রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাটি পড়ুন এবং অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস, এবং দলগতভাবে একে অপরের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াকে শেয়ার করতে হবে। এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা কোচিংয়ে বা প্রত্যেকটা টিচার যারা পড়ায় সবাই কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। কারণ প্রত্যেকটা লেসন এটা বলেই দিয়েছে যে আসলে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে অন্য একটা ভিন্ন বিষয় কিন্তু আসলে চলে আসে। ঠিক আছে, যেটা কিন্তু একা একা পড়লে পাওয়া যায় না। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো বডি প্যারাগ্রাফ দিয়েছে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1, আচ্ছা প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, 3, অনেকগুলো দিয়েছে না, দেখেন 5। তো দেখি আমরা প্রথম থেকে শুরু করি, একবার প্রথম থেকে। তাহলে প্যারাগ্রাফ 1-এ কি আছে, মূলত এটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই এসের যে ইন্ট্রোডাকশন যেরকম দেওয়া যায় সেটা দিয়েছে। দেখি, দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ। ওকে, দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ, মাল্টিপারপোজ মানে কি, বহুমুখী। আশা করি আপনার ভোকাবুলারি ডায়েরি বা নোট খাতা সেটা আপনার কিন্তু সামনেই রয়েছে, আশা করি আপনি লিখে নেবেন। মাল্টিপারপোজ মানে লিখে নিন যে বহুমুখী, বহুমুখী। তাহলে দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ, পদ্মা বহুমুখী সেতু, ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড। আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড মানে কি জানেন? আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড মানে হচ্ছে একটি জাতীয় গর্বের বিষয়। একটি জাতীয় গর্বের বিষয় কোনটা? পদ্মা বহুমুখী সেতু, ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। তাহলে বাংলাদেশের জন্য পদ্মা বহুমুখী সেতু একটি জাতীয় গর্বের বিষয়। আচ্ছা, ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, PADMA। আপনারা অনেকে মনে করতে পারেন পদ্মা, আসলে কিন্তু না, এটা পদ্মা, মানে ইংলিশে কিন্তু এভাবে আসে। তো এখান থেকে ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, এটি কিন্তু পদ্মা নদীর উপর দিয়ে, এটি পদ্মা নদীর উপর দিয়ে অবস্থিত, বা এটা পদ্মা নদীর উপর দিয়ে, অর্থাৎ এরকম আসে। আচ্ছা, ইনাগুরেটেড অন 26 জুন 2022। দেখেন এই লাইনটা ধরেন, কি বলছে এখানে, ইনাগুরেটেড অন, ইনাগুরেট মানে কি, উদ্বোধন করা, উদ্বোধন করা, অর্থাৎ এটি প্রথমে যে উদ্বোধন করা হয়, ইনাগুরেটেড অন 26 জুন 2022, 2022 সালের 26শে জুনে উদ্বোধনকৃত, 2026 সালের উদ্বোধনকৃত, বা উদ্বোধনকৃত, হ্যাঁ। ইট ইজ আ টেস্টামেন্ট টু আওয়ার ডিটারমিনেশন। ইট ইজ আ টেস্টামেন্ট মানে কি, এটা হচ্ছে একটি টেস্টামেন্ট। টেস্টামেন্ট মানে কি, ধরেন আপনি আগে থেকে কোনো কিছু করার খুব বেশি ইচ্ছা করেছেন, পরে সেটা করার মাধ্যমে আপনি সাক্ষী উপস্থাপন করলেন, বা
আপনার ওই কথা আপনি রাখলেন, ঠিক আছে, এটা হচ্ছে টেস্টামেন্ট, ঠিক আছে, ইচ্ছাপত্র। আপনি ধরেন যে কথার কথা আপনি মানে কোথাও ট্যুরে যাওয়ার প্ল্যান করলেন, ধরেন বিদেশে যাওয়ার জন্য আপনি প্ল্যান করলেন, ঠিক আছে, ধরেন আপনি সিঙ্গাপুর যাওয়ার, এখন সিঙ্গাপুর যাওয়ার জন্য 5 বছর ধরে আপনি প্ল্যান করলেন, করার পরে যখনই আপনি সেখানে গেলেন তখন সেটা আপনার কি হয়ে গেল, টেস্টামেন্ট, অর্থাৎ ওই ইয়াটা কিন্তু পূর্ণ হলো, সাক্ষ্য দিলেন আপনি বাস্তবতার সাথে। তো তাহলে এই 26শে জুন 2022 সালে উদ্বোধনকৃত ইট ইজ আ টেস্টামেন্ট টু ডিটারমিনেশন, আমাদের সংকল্পর যে ইচ্ছাপত্র বা আমাদের সংকল্পের সাক্ষী হলো এই সেতু, ঠিক আছে, দেখেন, টু আওয়ার ডিটারমিনেশন, আমাদের সংকল্পের যেই ইচ্ছাপত্র বা সাক্ষী, টু অ্যাচিভ ওয়ান্ডার, কি করতে, টু অ্যাচিভ ওয়ান্ডার মানে কি, বিস্ময়কে অর্জন করতে, এটি আমাদের সাক্ষীপত্র, ঠিক আছে, আমাদের সংকল্পের সাক্ষীপত্র। আচ্ছা, হ্যাঁ, এরপর দেখেন এই যে টেক্সট প্যারাগ্রাফ যে 1, এটার উপরে মূলত এটা কি ইন্ট্রোডাকশন, না, ইন্ট্রোডাকশন কি ফিল আপ হয়েছে পরিপূর্ণভাবে কিন্তু হয় নাই, এখানে আরও কিছু লিখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্টটা কি, দেখেন কোশ্চেনে কি বলে দিয়েছে, হোয়াট উইল বি ইয়োর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট, এই টেক্সটের জন্য মানে এই যে 2 লাইন যে পড়লাম আড়াই লাইন, এটার জন্য অর্থাৎ এরপরে একটা থিসিস স্টেটমেন্ট যোগ করতে হবে, সেটা আবার কি, ঠিক আছে, ইয়োর আনসার, আপনার আনসার কিন্তু এখানে আপনি লিখতে হবে, ঠিক আছে। থিসিস স্টেটমেন্ট কি সেটা আশা করি ইতিপূর্বে যতগুলো ক্লাস আমরা করেছি সেই ক্লাসগুলোতে কিন্তু বোঝানো হয়েছে। আসলে নতুন কারিকুলামে এমনভাবে সাজানো হয়েছে একটার পরে আরেকটা ক্লাস কিন্তু সাজানো, ঠিক আছে, আপনি যে বইও পড়েন বা কোনো ইউটিউবে দেখেন, কোনো ক্লাস দেখেন, একটার পর একটা কিন্তু সিরিয়ালি দেখতে হবে, কারণ একটার সাথে আরেকটা অনেক বেশি রিলেটেড, ঠিক আছে, আগেরটা না বুঝলে পরেরটা বুঝবেন না এমনটা। তো যাই হোক, থিসিস স্টেটমেন্টটা হচ্ছে, থিসিস মানে কি, প্রসঙ্গ, ঠিক আছে, বা তর্কের বা যুক্তিতর্কের যে মূল বিষয়, ঠিক আছে, নিবন্ধ, যে বিষয় নিবন্ধ লেখা সেটা হচ্ছে থিসিস, মূল বিষয়। তাহলে এখানে মূল বিষয়টা কি, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, ঠিক আছে, এটা এবং এটার বিভিন্ন কার্যক্রম, এটা নিয়েই তো মূলত থিসিস স্টেটমেন্টটা হওয়ার কথা, তাই না? আচ্ছা, তো এই বিষয়ে আপনি একটা এখানে লিখেন, ঠিক আছে, এখানে আপনি এই যে এখানে আপনি 2-3 লাইনে একটা লিখেন থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ পদ্মা সেতু সম্পর্কে আপনি মূল কোনো একটা বিষয় লিখেন, এরপর আমার থিসিস স্টেটমেন্টটা দেখেন, এর সাথে আশা করি মিলিয়ে নিলে আপনারটাও পারফেক্ট হবে, ঠিক আছে। তো থিসিস স্টেটমেন্টটা আমরা এভাবে লিখতে পারি, পদ্মা রেল রোড ব্রিজ, পদ্মা রেল সড়ক সেতু হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ আ হারবিনগার, একটি হারবিনগার হিসেবে আবির্ভূত হয়েছে, ঠিক আছে, হারবিনগার মানে হচ্ছে কি, অগ্রদূত, ঠিক আছে, কোনো কিছুকে যে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে পদ্মা রেল রোড ব্রিজ, পদ্মা রেল রোড ব্রিজ, এটা হচ্ছে কি হয়েছে, হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ আ হারবিনগার, একটা অগ্রদূত হিসেবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে, ফর দ্য কমিউনিকেশন সিস্টেম ইন বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেম বা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা অগ্রদূত হিসাবে পদ্মা রেল রোড ব্রিজটা আমাদের মাঝে আবির্ভূত হয়েছে বা এসেছে। দ্যাট ওয়াজ এভার উইটনেসড মানে যেটা কখনোই সাক্ষী হয়নি বা যেটা কখনোই কল্পনা করা যায়নি, যেটা কখনোই প্রত্যক্ষ করা যায়নি, অর্থাৎ এই ব্রিজটা এত বেশি মূল্য বা এত বেশি কি বলে এটাকে, অনেক বেশি গুরুত্ব রয়েছে, ঠিক আছে, আমাদের দেশের প্রেক্ষিতে। তো এই যে স্লাইডটা আপনি এবার আসেন, এই যে ইয়োর আনসার্স, এই জায়গাতে আপনার স্লাইডটা আপনি লিখে নেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে এখানে আপনি লিখে নেন, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে বললাম, দেখেন থিসিস স্টেটমেন্টটা কীভাবে লিখলাম, মূল যে কথাটা, মূল যে জিসটা বাক্যটার মধ্যে চলে আসছে না, দেখেন আবারও বলি, পদ্মা রেল রোড ব্রিজ কী হয়েছে, আমাদের দেশে খুব বেশি হারবিনগার হিসেবে আবির্ভূত হয়েছে, ঠিক আছে, এবং এর কমিউনিকেশন সিস্টেম, বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেমের প্রেক্ষিতে, ঠিক আছে, যেটা আগে কখনোই ছিল না, হ্যাঁ, দ্যাট ওয়াজ এভার উইটনেস, যেটা কখনোই প্রত্যক্ষ করা যায়নি, যেটা কখনোই কেউ সাক্ষী হয়নি এটার, ঠিক আছে। তাহলে এইটার ভিতরে কি আসলো, পুরা মানে প্যারাগ্রাফে আমি কি বলবো, পুরা প্যারাগ্রাফে অর্থাৎ পুরো যে এসে আমরা লিখছি এখন, এটাতে আমি কি বলবো, এটা কিন্তু পুরো একটার মধ্যে কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন থিসিস স্টেটমেন্টটা কীভাবে লিখতে হয়, খুব অল্প কথা কিন্তু পুরো বিষয়টাকে ওই থিসিস স্টেটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু নিয়ে আসবেন, ওকে। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফ 2-তে আমরা আসি, এখানে কি বলছে, প্যারাগ্রাফ 2, দ্য ব্রিজ ইজ কনসিডার্ড, এই সেতুটিকে বিবেচনা করা হয় a more challenging construction project, একটি
ঝুঁকিপূর্ণ। চ্যালেঞ্জিং মানে আসলে চ্যালেঞ্জিংয়ের বাংলাটা কি? চ্যালেঞ্জিংয়ের বাংলা চ্যালেঞ্জিংই, ঠিক আছে। কনসিডার আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন, একটি খুবই চ্যালেঞ্জিং নির্মাণ হিসাবে এটাকে বিবেচনা করা হয়। নির্মাণ প্রকল্প, খুবই চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে পদ্মা সেতুকে কল্পনা করা হয়, ঠিক আছে। কম্পেয়ার টু এনি আদার্স, অন্য যে কোনোটার চাইতে এটাকে খুব বেশি চ্যালেঞ্জিং হিসাবে কল্পনা করা হয় বা তুলনা করা হয়, ঠিক আছে। কম্পেয়ার, তুলনা করা হয়। আচ্ছা দেখেন, বিল্ডিং আ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার, বিল্ডিং আ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার মানে কি? পদ্মা সেতুর উপরে, পদ্মা নদীর উপরে একটি সেতু নির্মাণ করা, পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণ করা ইজ চ্যালেঞ্জিং, এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং বা খুবই শ্রমসাধ্য এভাবে বলতে পারি। হ্যাঁ, চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং। পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণ করা খুবই চ্যালেঞ্জিং। কম্পেয়ার টু এনি আদার রিভার, অর্থাৎ অন্য যে কোনো নদীর সাথে তুলনায়, অন্য যে কোনো নদীর তুলনায় পদ্মা সেতুর উপরে একটি সেতু নির্মাণ করা খুবই চ্যালেঞ্জিং। আচ্ছা, কনসিডারিং ইটস উইথ অ্যান্ড ডেপথ, এর প্রশস্ততা এবং গভীরতার বিবেচনায়, অর্থাৎ প্রশস্ততা এবং গভীরতার বিবেচনায় পদ্মা নদীর উপরে একটি সেতু নির্মাণ করা অন্য যে কোনো অন্য যে কোনো ব্রিজের তুলনায় এটাই খুব বেশি কি বললাম, চ্যালেঞ্জিং বা ঝুঁকিপূর্ণ, শ্রমসাধ্য, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু, আচ্ছা, উইথ আ লেন্থ অফ 6.15 কিলোমিটারের 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যে, ঠিক আছে। অর্থাৎ 6.15 কিলোমিটারের দৈর্ঘ্য নিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে লম্বা সেতু, সবচেয়ে দীর্ঘতম সেতু। আচ্ছা, ইট ওভার শ্যাডোজ মানে কি? এটি মাপ ছড়িয়ে যায়, ঠিক আছে। এটি সবগুলা জিনিসকে অতিক্রম করে ফেলে, ঠিক আছে। ইট ওভার শ্যাডোজ, এটি সকল জিনিসকে মাপ ছাড়িয়ে যায়, সকল কিকে? এনি আদার ব্রিজ ইন লেন্থ ইন বাংলাদেশ, ঠিক আছে। ইট ওভার শ্যাডোজ এনি আদার ব্রিজ, এটি যে কোনো সেতুকে মাপ ছাড়িয়ে যায় ইন লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে এটি যে কোনো সেতুকে মাপ ছাড়িয়ে ইন বাংলাদেশে দৈর্ঘ্যের দিক থেকে এটি যে কোনো সেতুকে মাপ ছাড়িয়ে যায়, যে কোনো সেতুর চাইতে বড়, প্রশস্ততাই, হ্যাঁ প্রশস্ত আর কি। আচ্ছা, হোয়েন কম্পেয়ার টু ইট মানে এটির সাথে তুলনা করলে অনলি বঙ্গবন্ধু ব্রিজ কামস সামহোয়াট ক্লোজ টু ইট, ঠিক আছে। দেখেন, অনলি বঙ্গবন্ধু ব্রিজ, কেবলমাত্র বঙ্গবন্ধু সেতুই কামস সামহোয়াট ক্লোজ টু ইট, আসতে পারে বা আসে। সামহোয়াট ক্লোজ টু ইট মানে কি? এটার কিছুটা কাছে আসতে পারে। উইথ আ লেন্থ, যার উচ্চতা কি? উইথ আ লেন্থ অফ, অর্থাৎ ওই যে বঙ্গবন্ধু সেতু সেটার দৈর্ঘ্য কত এটা বলছে, উইথ আ লেন্থ অফ 4.98 কিলোমিটার, অর্থাৎ 4.98 কিলোমিটার, মানে 5 কিলোমিটার চেয়ে একটু কম, ঠিক আছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর উচ্চতা, দৈর্ঘ্য, আচ্ছা, লম্বা। আচ্ছা, টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার টু ইট লেন্থ ওয়াইজ। দেখেন, খুব সুন্দর কথা বলছে। টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার্ড, অন্য দুটি সেতুকেও তুলনা করা যেতে পারে, ঠিক আছে। কম্পেয়ার টু ইট লেন্থ ওয়াইজ মানে কি? উচ্চতার দিক থেকে। লেন্থ ওয়াইজ মানে উচ্চতার দিক থেকে, উচ্চতা বারবার বলছি আমি, দৈর্ঘ্যের দিক থেকে এটি অন্য দুটি সেতুর সাথে তুলনা করা যেতে পারে। নেমলি, সেগুলোর নাম হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু অ্যান্ড রূপসা রেল ব্রিজ, এবং রূপসা সেতু। দুটো সেতুর কথা বলো, দেখেন, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ এবং রূপসা সেতু। বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ইয়াটা কত? 4.8 কিলোমিটার, এবং রূপসা সেতুর এটা কত? দৈর্ঘ্য কত? লেন্থ কত? 5.13 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটারের কিছুটা বেশি, আর এটা হচ্ছে 5 কিলোমিটার চেয়ে একটু কম, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে দ্য পদ্মা ব্রিজ ইজ 2 লেভেল রোড রেল ব্রিজ, ঠিক আছে। অর্থাৎ রেল সড়ক সেতু,
তাহলে কি হলো, দ্য পদ্মা ব্রিজ ইজ আ 2 লেভেল রোড রেল ব্রিজ, অর্থাৎ রেল সড়ক সেতু। পদ্মা সেতু হচ্ছে 2 স্তরের রেল সড়ক সেতু, ঠিক আছে, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট আমরা বলতে পারি খুব সহজে। 2 স্তর বিশিষ্ট সড়ক রেল সেতু। পদ্মা সেতু হচ্ছে 2 স্তর বিশিষ্ট সড়ক রেল সেতু, 2 স্তর বিশিষ্ট। খুবই গুরুত্বপূর্ণ, অনুবাদটুকু আমার সাথে সাথে ধরে নেন, ঠিক আছে। 2 স্তর বিশিষ্ট সড়ক রেল সেতু। দ্য স্টিল ট্রাস ব্রিজ ক্যারিজ a 4-lane highway on the upper level and a single track railway on the lower level। দেখেন একটুকু কি বললো, দ্য স্টিল ট্রাস ব্রিজ। দ্য স্টিল ট্রাস ব্রিজ মানে স্টিল মানে তো এই সেতুর যে মূল কাঠামোটা, ঠিক আছে, আপনারা যেটা দেখেন ওটা কিন্তু কি বলে, এটা কিন্তু স্টিলের তৈরি, ঠিক আছে, ইস্পাতের তৈরি। তাহলে দ্য স্টিল ট্রাসটা কি দেখেন, TRUSS ট্রাস, এটা কি দেখেন তো, এটার অর্থ কি আপনি জানেন? অবশ্যই জানেন না। ট্রাস মানে কি, অনেকটা মানে আটি করে বাঁধার মতো, আটি করে খাঁচার মতো অনেকটা। দেখি, এই যে দেখেন, ট্রাস মানে মূলত হচ্ছে এটা, এই যে দেখেন, এই যে আঁকা বাঁকা ঢেউ খেলানো, ঠিক আছে। আচ্ছা, নিচ দিয়েও কিন্তু এরকম আছে, ঠিক আছে, উপর দিয়েও কিন্তু এরকম আছে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে, এটা পুরোটা কিসের তৈরি, ইস্পাত বা স্টিলের তৈরি। আর এটা হচ্ছে ট্রাস, অর্থাৎ এইরকম এই খাঁচার মতো এটাকে ট্রাস বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন কোথায় গেল, হ্যাঁ, তাহলে দ্য স্টিল ট্রাস ব্রিজ অর্থাৎ ইস্পাতের যে খাঁচার মতো এই সেতুটি ক্যারিজ আ 4-lane হাইওয়ে, এটি ধারণ করে 4 লেন বিশিষ্ট হাইওয়ে ধারণ করে এটার উপরে। কোথায়, অন দ্য আপার লেভেল, অর্থাৎ উপরের স্তরে এটি 4 স্তর বিশিষ্ট 4 লেন বিশিষ্ট সড়ক বা হাইওয়ে ধারণ করে। আচ্ছা, এবং আ সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল, এবং একমুখী রেলওয়ে নিচের স্তরে, অর্থাৎ নিচের স্তরে একমুখী রেলওয়ে এটি ধারণ করে। আচ্ছা, কন্ট্রারিলি মানে কি, বিপরীতভাবে। আবার বলছি, কন্ট্রারিলি মানে বিপরীতভাবে। আপনার ডায়েরিতে ভোকাবুলারিটা আমি কিন্তু বারবার বলছি, আপনি লিখে নেন, ওকে, নাহলে আপনার কিছু মাথায় থাকবে না। কন্ট্রারিলি মানে প্রতিকূলভাবে বা বিপরীতভাবে। আচ্ছা, বোথ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে, অর্থাৎ বিপরীতভাবে কি বললো দেখেন, বিপরীতভাবে বোথ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ, অর্থাৎ এই যে একটু বললো না কি, রূপসা রেল ব্রিজ আর হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, এই দুইটা সেতুর কথা বললো না, পদ্মা সেতুর সাথে তুলনা করলো। এবার বলছে এটা ঠিক বিপরীতভাবে পদ্মা সেতুতে রয়েছে কি, 2 লেভেল রোড রেল ব্রিজ, ঠিক আছে, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট সড়ক রেল সেতু। কিন্তু এটা কন্ট্রারিলি বিপরীতভাবে, এটা হচ্ছে কোনটা, বোথ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে এবং রূপসা রেলওয়ে ব্রিজ, এই দুইটা রেলওয়ে ব্রিজের কেবলমাত্র কি রয়েছে, অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাক, কেবলমাত্র রেলওয়ের রাস্তা রয়েছে বা রেলওয়ে হচ্ছে সংযোগ এখানে রয়েছে। এখানে কোনো বাসের সিস্টেম নাই। পদ্মা সেতুতে বাস রেল দুটো একসাথে আছে, উপরতলায় বাস, নিচতলায় ট্রেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এবার কি বললো, কোশ্চেন, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটি আমি পড়লাম এবার দ্বিতীয়টা, এটার মধ্যে কয়টি পয়েন্ট অফ কম্পারিজন মানে তুলনার পয়েন্ট ব্যবহার করা হয়েছে, তুলনার ক্ষেত্র, তুলনার বিশেষ পয়েন্ট কয়টি ব্যবহার করা হয়েছে। দেখি, যেহেতু এখানে বলেছে আর প্লুরাল বলেছে, আবার পয়েন্টস অফ মানে তার মানে এখানে অনেকগুলো পয়েন্ট ব্যবহার করা হয়েছে, ওকে। তো এবার দেখেন এই যে প্যারাগ্রাফটি আমরা পড়লাম, এর মধ্যে এখন আমরা আসলে পয়েন্ট অফ কম্পারিজনটা কি আমি আপনাকে আবারও বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনার নাম, কথার কথা আবদুল্লাহ, আমার নাম মনে করেন সাইফুল। তো আপনার আর আমার মধ্যে আমি মানে কেউ একজন তুলনা করলো, বললো যে আবদুল্লাহ সাইফুলের চাইতে 1 ইঞ্চি খাটো, ঠিক আছে। তো এই কথাটার মধ্যে পয়েন্ট অফ কম্পারিজনটা কি, পয়েন্ট অফ কম্পারিজনটা হচ্ছে উচ্চতা, হাইট। আপনার এবং আমার হাইট নিয়ে কথা বললো। আবার যখন গাত্রবর্ণ নিয়ে, ধরেন বললাম যে আপনি আমার চাইতে অনেক বেশি ফর্সা, আমি একটু কালো, তো তখন এই কথাটা যখন বলা হলো, তাহলে এর পয়েন্ট অফ কম্পারিজনটা কি, এটা হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে গাত্রবর্ণ বা স্কিন কালার, ঠিক আছে। তো দেখেন আমরা পয়েন্ট অফ কম্পারিজন এখনই আমরা এখান থেকে বের করে শিখে ফেলছি। সেটা হচ্ছে দেখেন
আচ্ছা আপনি দেখেন তো এখানে পয়েন্ট অফ কম্পারিজন বের করতে পারেন কিনা। আমরা কয়টা পয়েন্ট অফ কম্পারিজন বের করতে পারি, এখানে যেহেতু বলেছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন, মানে এখানে একাধিক পয়েন্ট অফ কম্পারিজন রয়েছে। আচ্ছা তাহলে দেখেন প্রথমে যদি বলি, এই যে প্রথম লাইনটাতে দেখেন, প্রথম লাইনটাতে একবারে তাহলে দ্য ব্রিজ ইজ কনসিডার আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন টু উইথ এনি আদার, ঠিক আছে বললো। আচ্ছা বিল্ডিং পদ্মা ব্রিজ ইজ চ্যালেঞ্জিং, ঠিক আছে। আচ্ছা গেল কনসিডারিং ইজ উইথ অ্যান্ড ড্রেপ, অর্থাৎ প্রশস্ততা এবং এর দিক থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা গেল। আচ্ছা ধরেন যে এই যে ডেপথ পর্যন্ত থাকেন, এই প্রথম থেকে এই কয় লাইনে, এই 2 লাইনে, আড়াই লাইনে একই কথা বলেছে না। দেখেন কি বলেছে, এটা নির্মাণ করা অর্থাৎ পদ্মা ব্রিজ নির্মাণ করা একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প ছিল, হ্যাঁ, যে কোনো ব্রিজের সাথে তুলনা করলে এটা, হ্যাঁ, এনি আদার, এটা ডিপথ অর্থাৎ প্রশস্ততা এবং গভীরতার দিক থেকে তুলনা করলে যে কোনো ব্রিজের চাইতে, বিশ্বের যে কোনো ব্রিজের চাইতে এটা খুব বেশি ব্যয়সাধ্য এবং কি বলে ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং। তাহলে এটা কি হতে পারে, একটা পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে, ঠিক আছে। তো এই পয়েন্ট অফ কম্পারিজনটা কি হতে পারে, এখানে দেখেন মূল কথা কি বলেছে। আমি যেরকম বললাম, আপনি আমার চাইতে ধরেন যে 1 ইঞ্চি লম্বা ধরেন, তাহলে এটা কি হলো, আমরা কি বুঝলাম, এখানে উচ্চতা নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এখানে আপনি নিজে থেকে বের করেন তো এটা কি। ইয়েস, সেটা হচ্ছে কি বিল্ডিং চ্যালেঞ্জ অফ পদ্মা ব্রিজ, ঠিক আছে। নির্মাণ চ্যালেঞ্জ, পদ্মা সেতুর নির্মাণ যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা, অর্থাৎ বিল্ডিং চ্যালেঞ্জ অফ পদ্মা ব্রিজ, অর্থাৎ পদ্মা ব্রিজের নির্মাণ চ্যালেঞ্জ, এই পয়েন্টে এখানে কিন্তু কথা বলা হয়েছে। ওকে আচ্ছা, এবার দেখেন পরের অংশটা যে আমরা আরেকটু কল্পনা করি ভাবে, ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, ঠিক আছে, ভালো কথা। ওরে বাবা, অনেক বেশি উচ্চতা, প্রশস্ততা, সরি দৈর্ঘ্য, হ্যাঁ 6 কিলোমিটারের বেশি। আচ্ছা এনি আদার ব্রিজ ইন বাংলাদেশ লেন্থ, আচ্ছা গেল। এই যে বঙ্গবন্ধু সেতু এর কিছুটা কাছাকাছি আসে, এই যে সব মিলে দেখেন কি বললো, এখানে সব দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, লেন্থ দেখেন, ঠিক আছে। এই যে এই এত কিলোমিটার, এত কিলোমিটার, 7 কিলোমিটার, দেখেন পুরো ইয়াটা আপনি দেখেন, দ্য পদ্মা ব্রিজ, ঠিক আছে। দেখেন অর্থাৎ এই পদ্মা ব্রিজের আগ পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। আমি যদি বলি দেখেন এই পর্যন্ত কিন্তু, এবং ওই আগের 2 লাইন দেখেন, এই পুরা যে বিষয়টা এখানে কী নিয়ে কথা বলা হয়েছে এই পর্যন্ত, এর কিন্তু দৈর্ঘ্য নিয়ে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এবং এটা বিভিন্ন সেতুর সাথে তুলনা করেছে, অমুক সেতুর চাইতে বড়, তমুক সেতুর চাইতে বড়, রূপসা সেতু, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ সবগুলোর চাইতে বড় পদ্মা সেতু, হ্যাঁ, দৈর্ঘ্যের দিক থেকে। তাহলে এই পয়েন্ট অফ কম্পারিজনটা এখানে কি বলতে পারি আমরা, দেখেন তো বের করি, লেন্থ অফ পদ্মা ব্রিজ। ওকে গট ইট। আচ্ছা এইভাবে কিন্তু পয়েন্ট অফ কম্পারিজনটা আপনাকে আশা করি কেউ এভাবে ধরে ধরে কিন্তু বুঝিয়ে শিখিয়ে দেবে না, পয়েন্ট অফ কম্পারিজন, হাউ টু ফাইন্ড আউট পয়েন্ট অফ কম্পারিজন কীভাবে বের করতে হয় আসলে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত করেছেন আপনি। ওকে এবার দেখেন, দ্য পদ্মা ব্রিজ ইজ 2 লেভেল রোড ব্রিজ, ঠিক রেল রোড ব্রিজ, ঠিক আছে, এখান থেকে কথা বললাম, ঠিক আছে। এটার বিভিন্ন গঠন সম্পর্কে কথা বলা হচ্ছে। এবার কী বলছে, স্টিল ট্রাস ব্রিজ, অর্থাৎ খাঁচার মতো যেই ইস্পাতের ব্রিজ, সেটা কি করে, এটা ধারণ করে কি 4টা এখানে কি হাইওয়ে আছে, 4 লেন বিশিষ্ট, বুঝতে পেরেছেন, 4 লেন বিশিষ্ট হাইওয়ে কোথায়, উপরে এবং নিচে সিঙ্গেল ট্র্যাক, অর্থাৎ একমুখী রেল, ঠিক আছে। আচ্ছা আবার এখানে কি বলছে, অন্য অন্য সেতুগুলোতে কি নাই, কেবলমাত্র মানে রেলের রাস্তা কিন্তু রয়েছে, বাসের রাস্তা নাই, অর্থাৎ তাহলে এটা কি হলো দেখেন, বলেন তো, আপনি নিজে থেকে বের করেন এই লাইনগুলোতে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই কয়েক লাইনে এরা কি নিয়ে কথা বলেছে, পয়েন্ট অফ কম্পারিজনটা কি হতে পারে। দেখেন গঠন নিয়ে তো কথা বলেছে, পদ্মা সেতুর উপরে একটা ট্র্যাক, নিচে একটা ট্র্যাক, এরপর এখানে 4টা লেন, এখানে 4টা লেন, এবার কি এটা ট্রাস, স্টিল ট্রাস মানে ইস্পাতের তৈরি খাঁচার মতো, সব মিলিয়ে আপনি কি বুঝলেন, এখানে হচ্ছে স্ট্রাকচার নিয়ে কথা বলা হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি স্ট্রাকচার অফ পদ্মা ব্রিজ, এখানে বলতে পারি না, এটা হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজন। ওকে আশা করি আপনি বুঝতে পারছেন। এবার দেখেন কোশ্চেন, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ, অর্থাৎ উপরের প্যারাগ্রাফটিতে, এই যে প্যারাগ্রাফটা আমরা পড়ে আসলাম, এটাতে কি নিয়ে কথা বলা হয়েছে, কি নিয়ে কথা বলা হয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে, অর্থাৎ পয়েন্ট অফ কম্পারিজনটা এই জায়গাতে লিখবেন, এই স্লাইডটা আমি যেটা দিচ্ছি এখন, এটা আপনি এই জায়গাতে লিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা তো যদি আমরা স্ট্রাকচারালি লিখতে পারি, বলতে পারি, ঠিক আছে, তাহলে বললাম যে দ্য পয়েন্টস অফ কম্পারিজন ফর দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের জন্য পয়েন্ট অফ কম্পারিজনটা হচ্ছে, আর নাম্বার 1 বলতে পারি বিল্ডিং চ্যালেঞ্জ অফ পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ বা পদ্মা সেতুর নির্মাণ যে ঝুঁকি বা নির্মাণ চ্যালেঞ্জ। আচ্ছা লেন্থ অফ পদ্মা ব্রিজ,
পদ্মা সেতুর দৈর্ঘ্য, এটা একটা পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে। এরপরে স্ট্রাকচার অফ পদ্মা ব্রিজ, পদ্মা সেতুর গঠন, ঠিক আছে। তাহলে এই 3টা পয়েন্ট অফ কম্পারিজন আমরা পেলাম। ওকে, এবার এই ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, আগামী ক্লাসে আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আপনি এই ক্লাসের পরে কিন্তু এই ক্লাসটা সবগুলো সাজিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সাজিয়ে দেওয়া আছে, একটার পর একটা ক্লাস। আপনি এর পরের ক্লাসটি ডেসক্রিপশন বক্স থেকে চেক করে দেখে নিতে পারেন, অথবা আমাদের পেজ থেকেও চেক করে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ইংলিশ আর্টের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।